আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ধারাবাহিক আয়োজনের আজকে 11 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব 351 থেকে 385 নম্বর প্রশ্ন। প্রতিদিনের মতোই মানে প্রতিটা ক্লাসের মতোই আমরা যে সমাধানগুলো করব, অবশ্যই আপনারা নতুন টপিকগুলো নোট ডাউন করে রাখবেন এবং এবং আপনি কয়টি পারছেন না এগুলা আপনি নিজের খাতাতে লেকচার 11 দিয়ে আপনি একটু মার্ক করে রাখবেন, কারণ এটা হচ্ছে আপনার বর্তমান অবস্থা আপনাকে জানিয়ে দিবে যে আপনার কোন টপিকে কতটুকু দুর্বলতা রয়েছে আর কতটুকু ভালো বেজ রয়েছে। সালাম দিচ্ছেন আপনারা অনেকেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জন্য এই ক্লাসে আসতে পেরেছি। আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা জানাবেন এবং গণিতের ক্লাসগুলো কেমন লাগছে এটাও জানাবেন। যারা ধারাবাহিকভাবে করছেন তারা বেনিফিটেড হচ্ছেন কি না এইটাও জানাবেন, ঠিক আছে? এবং হচ্ছে ক্লাসটি আপনারা যেটা করবেন যে ক্লাসটি একটু সকলের উদ্দেশ্যে আপনারা শেয়ার করে দিবেন। ক্লাসটি শুরুতেই একটু শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন যাদের সাথে একত্রে আপনারা ক্লাসটি করেন, তাহলে সবাই চলে আসতে পারবে এবং আপনারা এইটার আনসার করার চেষ্টা করুন। আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখছি, আপনারা একটু কমেন্ট করবেন। এইটা 351 নম্বর প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রশ্ন দেখবেন টাইপ একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, বেসিক কিন্তু আমরা একদম নিচ থেকে আসতেছি এবং প্রশ্ন ধরন কিন্তু কিছুটা চেঞ্জ হচ্ছে। নুসরাত জাহান আপু বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি গণিতে দুর্বল, আপনি সংখ্যার ক্লাসগুলো শুরু করেছেন ইউটিউব থেকে, তার মানে প্লে লিস্টে সেখানে সংখ্যার উপরে 13টি ক্লাস রয়েছে, আমার 13টি ক্লাস রয়েছে। বলতেছেন আমার ক্লাস অসাধারণ। অবশ্যই যদি মানে তখনই আমার ক্লাস অসাধারণ হবে যখন আপনি ক্লাসগুলো বুঝতে পারবেন এবং আপনি উপকৃত হবেন। এমনি মুখে বলে ওইটা আমি চাচ্ছি না, আমাকে অবশ্যই পরীক্ষার হলে আপনার মনে হইতে হবে। এরকম যদি হয় তখন আমি বিশ্বাস করব যে না, আমার ক্লাস ভালো, ঠিক আছে? কোনো একটা বা টিচার হোক বা যার কাছ থেকে আপনি কোনো কিছু শিখতেছেন, যদি অ্যাকচুয়ালি আপনি তার কাছ থেকে শিখে থাকেন তাহলে যেই সময় আপনার ওইটা যাচাই করা হবে তখন আপনি আনসার করবেন, আর যার কাছ থেকে আপনি এটা শিখেছেন তার কথা আপনার মনে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে বলবো যে ভালো টিচারের বৈশিষ্ট্য। ভালো টিচারেরও বৈশিষ্ট্য এটা যে ওনার কথা যারা শিক্ষার্থীরা আছে তাদের পরীক্ষার হলে মনে হয়ে যাবে। কোনো একটা প্রশ্ন আসছে তখন আচ্ছা এটা তো টিচার এভাবে বলেছিল বা উনি সতর্ক করেছিল, এই জায়গাতে ভুল হয়, ঠিক আছে? তো চলুন আমরা এই প্রশ্নটা দেখি। আপনারা অনেকে আনসার করেছেন। কোনো বই তার মানে একটা বই 40 টাকায় বিক্রি করলে, দেখেন বিক্রি করেছে 40 টাকায়, 20% ক্ষতি হলো, 20% ক্ষতি হলো, তার মানে 20 ক্ষতিতে বিক্রি করেছে। এবার বলতেছে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। 40 টাকাতে বিক্রি করার কারণে ক্ষতি হয়ে গেছে কয় পার্সেন্ট? 20%। এখন বলতেছে আমি 40 টাকায় বিক্রি না করে কত টাকাতে বিক্রি করলে আমার লাভ হয়ে যেত কত পার্সেন্ট? 40%। এ জাতীয় সব ম্যাথের জন্য আমার যেটা ইনভেস্ট করি সেটা হচ্ছে ক্রয় মূল্যকে কি বলেছি? 100%। আমি যেটা ইনভেস্ট করি, কেন 100% ধরা হয়? কারণ আমরা ক্রয় মূল্যের বা আমাদের ইনভেস্টমেন্টের রেসপেক্টেই সাপেক্ষেই আমার লাভ হচ্ছে না লস হচ্ছে এটা ক্যালকুলেট করি। এর জন্য আমার ইনভেস্টমেন্ট আমি যেটা খরচ করেছি সেটা 100% ধরা হয়। তাহলে ক্রয় মূল্য 100% হলে 20% ক্ষতিতে বিক্রি করা মানে কি? আমি 20% কমে বিক্রি করেছি, তার মানে বিক্রয় মূল্য 80%, আর এই 80%-এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 40 টাকা। এখন আমাকে বলছে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। লাভ মানে কি? 100% ক্রয় মূল্য এর সাথে আরও 40% যোগ করতে হবে, তার মানে 140%। তাহলে 80% 40 টাকা দেওয়া আছে, 140% কত এটা বের করতে হবে। তাহলে 1% ইকুয়াল কত হবে? 80% যা হয় 1% তার চাইতে কম হবে, আর কম হওয়া মানেই ভাগ। অনেকে গুণ করবো না ভাগ করবো, এখনো এটা জটিলতায় থাকেন। সো কম হওয়া মানে ভাগ আর বেশি হওয়া মানে গুণ। দেখেন 1%-এর ভ্যালু যা হবে
140 কি একের চাইতে অনেক বেশি হবে, তাহলে বেশি হওয়া মানে গুণ করে দিতে হবে, তাহলে যেটা ছিল তার সাথে এখন গুণ করে দিতে হবে এই 140টা। কাটাকাটি করলে আপনার আনসার বের হয়ে যাবে। 0 0 4 দিয়ে 8 কাটলে 2, 2 দিয়ে 14কে কাটলে 7, আর 0 বসে গেল, 70 70 টাকা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, 70 টাকা থেকে ইয়াসিন ভাই নরসিংদী থেকে। আচ্ছা ভাই, আপনি নরসিংদী থেকে যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা আছে নরসিংদীতে। একটি গাড়ি 36,000 টাকায় একটি গাড়ি বিক্রয় করায় 20% ক্ষতি হলো। আবার দেখেন একটা হিসাব, ভিডিও দেখা যাচ্ছে না, আপনি আটকে গেছেন। আচ্ছা, ঠিক হয়েছে আশা করি, ঠিক হয়েছে আশা করি। একটু দেখেন, আমি একটু শুরু থেকে বলছি যে একটি গাড়ি 36,000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়ে গেল। তার মানে এই যে বিক্রি করায়, যে টাকা দিয়ে বিক্রি করে সেটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, যে টাকা দিয়ে বিক্রি করে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য এই টাকা দিয়ে বিক্রি করার কারণে 20% ক্ষতি হয়ে গেছে, তাহলে 20% ক্ষতি হওয়াতে তার মানে বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি কত, 100% ক্রয় মূল্য থেকে 20% বিয়োগ করলে 80%। কত টাকায় বিক্রি করলে 16% লাভ হয়, 16% লাভ মানে বিক্রয় করতে হবে কত, 116% বিক্রয় করতে হবে। এখন 80%-এর দাম দেওয়া আছে 36,000 টাকা, 80%-এর দাম দেওয়া আছে 36,000 টাকা, আপনাকে বের করতে হবে 116%। 80% 36 টাকা হলে, সরি 36,000 হলে 1% তার চাইতে কম, কম মানেই ভাগ 80 দিয়ে, আর 116% মানে তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বেশি হবে। 36,000 নিচে 80 উপরে 116। ক্যালকুলেশনগুলো খেয়াল করবেন যে আমি কিভাবে ক্যালকুলেশনগুলো একটু করছি। আমি কিন্তু এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। 8কে 2 দিয়ে কাটলে 4 হচ্ছে, আর 116কে 2 দিয়ে কাটলে হচ্ছে 58। ঠিক আছে, এবার 4 দিয়ে 4 নং 36, আর 2টা শূন্য এখানে বসে গেল। এখন আমরা ক্যালকুলেশন করব, 9 দিয়ে যদি 5 8, 8 নং হচ্ছে 72-এর 2, তাহলে 8 নং হচ্ছে 72-এর 2, 5 নং 45, 45 আর হচ্ছে আমার 7, তাহলে হচ্ছে 52, আর এই 2টা শূন্য, 52,200। ঠিক আছে, ঘ নাম্বার হচ্ছে আনসার। এবার একটু এটা দেখেন, না 53,000 না, কিন্তু 53,000 কিন্তু না, 53,000 না, 52,000। আপনি ক্যালকুলেশনে ভুল করেছেন। সুদের হার, সুদের হার শতকরা কত হলে, সুদের হার শতকরা কত হলে, কত টাকা হলে যে কোনো মূলধন, দেখেন যে কোনো মূলধন মানে পি, যে কোনো মূলধন n বছরে সুদে আসলে 3 গুণ হবে, সুদে আসলে 3 গুণ হবে। ঠিক আছে, এইটার জন্য আপনাদেরকে আমি একটা শর্টকাট একটু বলে দিচ্ছি। দেখেন, অনেকে এইটা চান যে সময় গুণন, সময় গুণন সুদের হার, সুদের হার ইকুয়াল n-1 গুণন 100। এই সূত্রটা যদি মুখস্থ রাখতে পারেন, আমিও যদিও এ ধরনের সূত্রে কি কেমনে আসতে এটা আমি আপনাকে বোঝাই দিচ্ছি। ঠিক আছে, তো একটু দেখেন, মানে এইটা সব সময় হচ্ছে আপনারা এই সূত্র যদি অ্যাপ্লাই করেন খুব দ্রুত বের করতে পারবেন। তাহলে সময় কি বলতেছে, 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। সুদে আসলে কয় গুণ হবে, সুদে আসলে হবে 3 গুণ। এই সময়ে যদি আপনি দেখেন আমার সুদের হার বের করতে বলছে, আর বের করতে বলছে, তাহলে কি হবে, r-1, সরি n-1, এটা n-1 গুণন হচ্ছে 100 ডিভাইডেড বাই সময়। তাহলে n কত, n আছে 3 গুণ, এই যে 3 গুণ এটা হচ্ছে n এর মান, তাহলে n-1, তাহলে উপরে 2 গুণন 100, আর নিচে সময় হচ্ছে 8 বছর।
তাহলে 2 দিয়ে 8 রে কাটলে 4, 4 দিয়ে 100 কে কাটলে 4 25 100, 25%। কত? 25%। এই যে 25%। আর এইটা যারা হচ্ছে আপনি ইয়ে করতে চান সবসময়, যেটা আপনি এই জাতীয়তে এই মূলধনকে, যে কোনো মূলধন আপনি 100 ধরে নিয়ে যদি করেন, যে কোনো মূলধন, তার মানে যে কোনো কিছুই আপনি ধরতে পারেন, 100 ধরে নেন, তাহলে 8 বছরে সুদে আসলে হবে 3 গুণ, তার মানে 300 হয়ে যাবে। সুদে আসলে কয়শো হয়ে গেছে? 300 হয়ে গেছে, 3 গুণ। এর মধ্যে 100 টাকা কিন্তু আপনার মূলধন ছিল, তাহলে আয় কত হবে? এই 300 থেকে যদি আপনি পি বিয়োগ করেন, তাহলে কিন্তু 200 টাকা হচ্ছে আপনার মূলধন, সরি মুনাফা, মুনাফা 200 টাকা। তাহলে 8 বছরে মুনাফা, 8 বছরে মুনাফা আমার 200 টাকা, সুতরাং 1 বছরে মুনাফা কত? 200 ডিভাইডেড বাই 8, তাহলে 25। ঠিক আছে, 1 বছরে আমার কত? 100 টাকাই মূলধন ধরেছে, কারণ যেটা আনসার হবে সেটাই যেন আমার শতকরা পরিমাণ হয়। ঠিক আছে, তো এই জাতীয় প্রশ্নের জন্য এই জন্য সময় গুণন সুদের হার n-1 গুণন 100, এটা করলে খুব দ্রুত, কারণ অনেক সময় বলবে 5 গুণ হয়, 7 গুণ হয়। যেমন আরেকটা আমরা প্রশ্ন দেখি, বার্ষিক শতকরা 10 টাকা, 10 টাকা হার, এখানে সুদের হার আর এর মান দেওয়া আছে, যে কোনো আসল কত বছর পর আসলের দ্বিগুণ হবে, n এর মান কিন্তু এখানে কত? 2 দেওয়া আছে। তাহলে কত বছর পর, এখানে কিন্তু সময় বের করতে বলছে। দেখেন, সময় যখন বের করতে বললো তখন সুদের হার দিয়ে ভাগ হবে, আর সুদের হার বের করতে বললে সময় দিয়ে ভাগ হবে। তাহলে এখন যদি আপনাকে বের করতে বলছে কি সময় কত বছরে, তাহলে সময় ইকুয়াল কত হবে? n-1 গুণন হচ্ছে আপনার 100, আর নিচে হচ্ছে সুদের হার। তাহলে আপনার n-1, n এর মান 2, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 1 গুণন 100, হার হচ্ছে 10, কাটলে কত? 10, তার মানে 10 বছর। এই সূত্রটা একটু নোট ডাউন করে রাখবেন, খুবই ইফেক্টিভ সূত্র। ঠিক আছে, এই প্রশ্নটা দেখুন, আচ্ছা তাহলে কি বললাম যে আমার এখানে যে আমার সময় যখন বের করতে বলবে তখন হার দিয়ে ভাগ হবে। তাহলে 1 গুণন 100, কারণ 1 কি, n এর মান হচ্ছে আমার 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 গুণন 100 ডিভাইডেড বাই 10, মানে 10। এই হচ্ছে এখানকার। এবার দেখেন, কয়ের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত, সংখ্যাগুলো এরকম ধরনের ম্যাথ কিন্তু আসতেছে। ঠিক আছে, আয় ও ব্যয়ের অনুপাত, আয় যদি করি আমি 4 টাকা, ব্যয় করে ফেলছি হচ্ছে 1 টাকা। আয় 4 টাকা করলে, সরি, ব্যয় করি 3 টাকা, তাহলে সঞ্চয় কত ভাই? সঞ্চয় 1 টাকা। তার মাসিক সঞ্চয়, তার আয়ের কত শতাংশ? তাহলে সঞ্চয় 1, আয় হচ্ছে আমার 4, শতাংশ যেহেতু 100 দিয়ে আমি গুণ করলাম, তাহলে 4, 100 কাটলে 25%। ঠিক আছে, 25% শতকরা। প্রবলেম করছে কেন? এটা একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, একটু আপনারা খাতায় করে ফেলবেন, মানে সাউন্ড তো শুনতে পাচ্ছেন, মাঝে মাঝে যদি একটু প্রবলেম হয় আপনারা খাতায় করে উত্তর দেখবেন, নিজের সাথে ইয়ে করবেন প্রশ্নটা। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা দেখেন, একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 52% ছাত্র, ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত? দেখেন, মোট কি, সর্বমোট সবসময় 100%, তাহলে 52% যদি ছাত্র হয়, তাহলে 100 থেকে 52 বিয়োগ করলে 48% ছাত্রী। এখন ছাত্রীর সংখ্যা তাহলে কত হবে? ক্লাস আপনার এখানেই থাকতে হবে। এটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটি একটু দেখেন, একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 52% হচ্ছে আমার ছাত্র, তাহলে 100% থেকে আমি যদি 52% বিয়োগ করে দেই, তাহলে 48% হচ্ছে আমার কি? ছাত্রী। এখন ছাত্রী সংখ্যা তাহলে কত হবে? এই যে মোট আমার 450 এর 48% ছাত্রী। এখন এই ক্যালকুলেশন আমরা কি পারি না?
অবশ্যই পারি। 450 এর মানে গুণন আর পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। এখন ক্যালকুলেশন করবেন। 50 দিয়ে 100 কাটলে 2, 50 দিয়ে 450 কাটলে 4 দুগুণে 8 আর 1 এ 9, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 24। এই হচ্ছে আমার ক্যালকুলেশন। এবার 4 নং 36, 9 দিয়ে 4 নং 36, হাতে আছে 3, 9 দুগুণে 18 আর 2, 216 হচ্ছে আমার আনসার। এবারে এই প্রশ্নটি একটু দেখবেন যে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের 1/4 হচ্ছে 18। তাহলে অর্ধেকের যোগফল, তার মানে দুইটা সংখ্যা x আর যদি y হয়, এর অর্ধেকের যোগফল মানে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার 40। তাহলে এখান থেকে আমার x প্লাস ওয়াই 40 দুগুণে 80, আর বলতেছে তাদের পার্থক্য, আমি ধরে নিলাম এক্সটা বড়, তাহলে পার্থক্য হবে x মাইনাস ওয়াই এর 1/4, একে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে আমার 18। তাহলে এই পাশে আবার ইংরেজি করে ফেলছি, তাহলে আমরা 4 দেই 4, এটা হচ্ছে 18। তাহলে x মাইনাস ওয়াই কত হবে? 4 18 কত? 72। এখন আমাকে বলছে ছোট সংখ্যাটা কত। তো আমরা জানি যখন দুইটা সমীকরণ a প্লাস আর মাইনাসের দুইটা সমীকরণ পাওয়া যায়, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা পাওয়া যায়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাওয়া যায়। তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ করি, x আর x কেটে যাবে, তাহলে 2y ইকুয়াল থাকবে হচ্ছে 8, y ইকুয়াল তাহলে 4। এই 4 হচ্ছে আমার আনসার। আচ্ছা, এবার দেখেন একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে 120 হয়। সংখ্যাটি কত? তাহলে কি করতে হবে? একটি সংখ্যাকে এরকম আরো কিছু দেওয়া থাকতে পারে, তাহলে ওই সংখ্যা আপনি ধরে নেন, ধরেন x, একে 10 দিয়ে ভাগ করে, তাহলে 10 দিয়ে ভাগ করে দেন, তারপরে 8 দিয়ে গুণ করে যা হইলে এটাকে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে আমার গুণফল হচ্ছে 120। এখন বলছে সংখ্যাটা কত। তাহলে x এর ভ্যালু বের করার জন্য আমার কি হবে? x ইকুয়াল এই পাশে যে নিচে আছে ভাগ আছে, সমানের ডান পাশে গেলে সে গুণ আকারে হবে, তাহলে গুণ হচ্ছে 10 যেহেতু এই পাশে ভাগ আছে ওই পাশে গেলে গুণ, 8 এই পাশে x এর সাথে গুণ আছে, ডান পাশে গেলে 8 দিয়ে ভাগ। এখন ক্যালকুলেশন করলেই আনসার হয়ে যাবে। আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে 5 আর এখানে 4, 4 দিয়ে যদি কাটি 3 4 12 30, তাহলে 5 30 150 হচ্ছে আপনার আনসার। ঘ নাম্বার হচ্ছে আনসার। ওকে, সুন্দর, সবাই হচ্ছে আনসার করে ফেলছেন। দেখেন এবার এই যে পূরক কোণ সম্পূরক কোণ, এতদিন শুধুমাত্র কি দেওয়া থাকতো? যে কোনো একটা সরাসরি কোণ দেওয়া থাকতো। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখেন একটা রাশি দেওয়া আছে, কোণ রাশি আকারে দেওয়া আছে, মানে x আছে এখানে একটা, দিয়ে বলছে এই কোণের সম্পূরক কোণ কত। তাহলে দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয় তখন তারা সম্পূরক কোণ। যদি বলে 20 ডিগ্রি সম্পূরক কোণ কত, তাহলে 180 থেকে 20 বিয়োগ দিলে 170, 160, এটা হচ্ছে আমার 20 ডিগ্রি সম্পূরক কোণ। যদি বলতো 90 ডিগ্রি সম্পূরক কোণ কত, 180 থেকে ওই 90 বিয়োগ করতাম, তাহলে আবার 90 পেতাম, 90 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণের সম্পূরক কোণ কত হবে? 180 থেকে তাহলে এই কোণটা বিয়োগ করে দিতে হবে। তাহলে যদি বিয়োগ করি তাহলে 180 মাইনাস 180 আর মাইনাস মাইনাসে প্লাস x, 180 180 কেটে গেল, x হচ্ছে আপনার আনসার। খ নাম্বার হচ্ছে আনসার। খ নাম্বার হচ্ছে আপনার আনসার। 180 ডিগ্রি কিন্তু দেখছেন অনেকেই কিন্তু কি করতেছেন, অনেকেই যেটা করতেছেন 0 নাম্বার দিচ্ছেন। কেমনে 0 নাম্বার হয়? 180 ডিগ্রির সম্পূরক কোণ, 180 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 0 ডিগ্রি, কিন্তু এখানে তো 180 মাইনাস এক্স আছে, দুইটার যোগফল 180 হইতে হবে। তাহলে আপনাকে যদি বলে 180 ডিগ্রিরই সম্পূরক কোণ কত, তাহলে 0 ডিগ্রি পাবেন। সো যারা ভুল করছেন জীবনের যেন এইটাই ফার্স্ট এবং লাস্ট ভুল হয়, আর যদি কারো যদি এর আগেও এই ভুলটা করে থাকেন তাহলে এরপরে যেন আর ভুল না হয়, অন্তত লাস্ট ভুল হোক। ফার্স্ট ভুল যদি নাও হয়, লাস্ট ভুল অন্তত এটা হোক। একটি বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের কথা বলা আছে। আমরা জানি বর্গক্ষেত্র হচ্ছে 4 বাহু সমান, প্রত্যেকটা কোণ সমকোণ, এটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাহলে পরিসীমা হচ্ছে 4a। এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? কর্ণ মানে বিপরীত বিন্দুগুলো আমি যোগ করে দিলে, তাহলে এটা a হলে এটা হচ্ছে আমার √2a, পিথাগোরাস উপপাদ্য অনুসারে। ঠিক আছে, তাহলে √2a বলতেছে 4a টা √2 এর কত গুণ? আপনাকে আমি বললাম 4 2 এর কত গুণ?
তখন আপনি কি করবেন, 4কে 2 দিয়ে ভাগ করবেন, দিয়ে 2, অথবা বলতেছি 4ab এ এর কত গুণ, এইরকম যদি প্রশ্ন করি, তার মানে কোন একটা সংখ্যা আর একটা সংখ্যার কত গুণ, তার মানে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হয়, তার মানে 4b। এখন বলতেছে পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, তাহলে 4a কে আসলে √2a দিয়ে ভাগ করে দিবেন, a কেটে গেল, তাহলে 4 ডিভাইডেড বাই √2, 4 কে আমরা লিখতে পারি 2 গুণন 2, আর নিচে √2, √2 দিয়ে 2 কে কাটলে √2, তাহলে 2√2 হচ্ছে আমার আনসার। এই ভুলগুলা যেন কারো না হয়, এই ভুলগুলা কিন্তু করা যাবেই না, একদমই করা যাবে না ভুল। তাহলে 2√2, আবার কিন্তু অনেকে ভুল করতেছেন, আবার কিন্তু ভুল করতেছেন, 2 শুধু √2 না, আমার এখানে 2√2। এবারে দেখেন 2 ও 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। একটা জিনিস আছে, এই প্রশ্নটা যদি বলতো 2 থেকে 32 এর মধ্যে, তাহলে কিন্তু একটা হইতো 2, তখন কি হইতো, ইনক্লুডেড। কিন্তু বলতেছে 2 ও 32 এর মধ্যে, তার মানে 2 ইনক্লুডেড না। তবে সমস্যা হচ্ছে বাংলাদেশের প্রশ্নকর্তাদের মধ্যে, এরা এই রকম ধরনের প্রশ্ন করবে কিন্তু ওরাই ক্লিয়ার থাকে না যে তারা কোনটা নিবে। যেমন ধরেন বলতেছে যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে আমার হচ্ছে, সাপোজ বৃত্তের ব্যাসার্ধ ধরেন, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে, বা ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই যে কত গুণ হওয়া আর কত গুণ বৃদ্ধি পাওয়া কিন্তু এক জিনিস না, আমরা কিন্তু এগুলো সবাই বুঝি। যেমন ধরেন বলতেছে যে ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি করা মানে আপনার যতটুকু আছে আরো দ্বিগুণ পরিমাণ ওর সাথে অ্যাড হবে, আর দ্বিগুণ হওয়া মানে শুধু ডাবল হয়ে যাওয়া, তার মানে দ্বিগুণ করা মানে 1 গুণ বৃদ্ধি করা। তো এই জিনিসগুলো কিন্তু ভুল করে। তো 2 আর 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, তাহলে আমার 2 আর 32 এর মধ্যে, 2 আর 32 এর মধ্যে, তখন 2 ইনক্লুড যদি না করেন তাহলে 3, 5, 7, তারপরে 11, 13, তারপরে 13 পরে 17 আছে, 19, তারপরে 23, তারপরে 29, তারপরে 31, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা হচ্ছে আমার আনসার এর মধ্যে। আর যখন 2 থেকে 32 হইতো তখন কিন্তু 2টাও ইনক্লুড হইতো, আমরা জানি 2ও হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা, তখন কিন্তু আনসার হয়ে যাইতো কত, 11 হয়ে যেত তখন কিন্তু আনসার। এইটা মাথায় রাখবেন, যখন মধ্য বলবে তখন কিন্তু ওইটা ইনক্লুডেড না, আর যখন থেকে বলবে এইটার জন্য হয়তো কয়তো 11টি। একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে। যদি ওই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে, ব্যাপারটা বুঝেন। বলতেছে একটা সংখ্যাকে যদি আমরা 45 দিয়ে ভাগ করি তাহলে 23 অবশিষ্ট থাকে। তাহলে 23 অবশিষ্ট থাকা মানে কি বলেন তো, আমরা জানি, ধরেন আমরা এখানে ভাগফল থাকতেছে, আর এখানে ভাজক, আর নিচে ধরেন ভাগশেষ। তো যখন আমার এখানে কি থাকতেছে, 45 দিয়ে আমি ভাগ করলে ভাগশেষ 23, তার মানে সংখ্যাটা আমি যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা ধরি তাহলে এই 45-এর সাথে ভাগশেষ যদি আমি যোগ করে দেই, তার মানে 68 হচ্ছে আমার ওই সংখ্যাটা। এটা একটা সংখ্যা হইতে পারে। বলতেছে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে 68কে 9 দিয়ে ভাগ করলে 7 নং 63, তাহলে আরো 5 হচ্ছে আমার অবশিষ্ট। এটা একটা আনসার। কিন্তু আপনি কিভাবে করবেন, আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে দেখেন 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এখন যে নাম্বারটা দেওয়া আছে ওইটাই 9 দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে এই যোগটোক দেওয়ার আর কোনো কাজ আপনাকে করতে হবে না, ঠিক আছে। দেখেন 9 দিয়ে তো আমি 45কে ভাগ যায়, 5 নং 45, ঠিক আছে। তাহলে 9 দিয়ে এখন আমি এই যে অবশিষ্ট 23 আছে, 23কে ভাগ দিয়ে যেটা ভাগশেষ হবে সেটাই আনসার হবে। 9 দিয়ে যদি আমরা 23কে ভাগ দিই, 9 দুগুণে 18, 23 থেকে 18 বিয়োগ দিলে 5 কিন্তু ভাগশেষ থাকতেছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে করে ফেলবেন এইটা।
5 হচ্ছে আনসার। অনেকেই আপনারা পেরেছেন, অনেকেই পেরেছেন, 5 হচ্ছে আনসার। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে সবচেয়ে ছোট সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তার মানে ওই সংখ্যা আসলে 9, 12, 15 দিয়ে ভাগ করা যাচ্ছে না, যায় না। কিন্তু যদি আপনি 1 বিয়োগ করে দেন তাহলে ভাগ করা যায়, তাহলে ভাগ করা যায়। এবং সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম। এই যে প্রশ্নে আমরা এতদিন ধরে করতেছি, কিন্তু যদি ক্ষুদ্রতম সংখ্যা আসে যেটাকে সবগুলা দিয়ে ভাগ করা যায়, ওইটাকে কি বলা হয়? ওইটা হচ্ছে আমার লসাগু। ল মানে কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম। ঠিক আছে, তার মানে আপনাকে কি করতে হবে? এই যে 9, 12 আর হচ্ছে 15, এর লসাগু বের করতে হবে। লসাগু 2 দিয়ে যদি করি 9, 6 দুগুণে 12, ও একটা 2 দিয়ে যায় না, যেহেতু একটাকে শুধু 2 দিয়ে যায়। 3 দিয়ে 3 তিরিখে 9, 3 4 12, 3 5 15, আর কিন্তু কারোই যাচ্ছে না। সো আমার লসাগু হবে 3 তিরিখে 9, 5 নং 45, 45কে আমি যদি ডাবল করি 90, তাহলে 4 দিয়ে গুণ করলে 180 হচ্ছে আমার কি? লসাগু। এখন এক যদি বিয়োগ করি তাহলে ভাগ যায়, তাহলে 1 বিয়োগ করার পরে আমার সংখ্যাটা 180 হয়। কারণ অ্যাকচুয়ালি ভাগ যাইতো না, কিন্তু যখন 1 বিয়োগ করে দিই তখন আসলে ভাগ করা যাচ্ছে। তো ভাগ করা যাচ্ছে কাকে? 180কে। তাহলে সংখ্যা কত ছিল? এর সাথে 1 যোগ করে দেন, 181 হচ্ছে আপনার আনসার। ইয়েস, 181। অনেকে আপনারা আনসার করেছেন। এবার দেখেন এই প্রশ্নটা দেখেন, দেখেন কি রকমের ভ্যারাইটিস হইতে পারে। এর আগে কিন্তু আমরা বলেছিলাম লাইনে করার জন্য। তো এই প্রশ্নটা বলতেছে একটু দেখেন, আরেকটু লেজ লাগানো আছে। একটি স্কুলের ছাত্রদের ডিল করার জন্য, মানে পিটি প্যারেড করার সময় 8, 12 এবং 16 সারিতে সাজানো যায়। লেস কি লাগানো আছে? আবার বর্গাকারেও সাজানো যায়। বর্গাকারে সাজানোর জন্য কি করতে হবে বলেন তো? বর্গাকারে সাজানোর জন্য আপনাকে কি করতে হবে? মানে লাইনের সংখ্যা যত হবে ওই লাইনে ততগুলা মানুষই দাঁড়াবে। ধরেন 20 লাইন আমার হচ্ছে স্টুডেন্টকে 20টা লাইনে দাঁড় করাইছি, প্রতিটা লাইনে 20 জন করে আমার ছাত্র রাখবো, তাহলে বর্গ আকৃতির হবে। ঠিক আছে, এখন ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কতজন? কমপক্ষে অ্যাটলিস্ট কতজন? তাহলে 8, 12 আর 16 এর যদি আমরা লসাগু করি, 8, 12 আর 16 যদি লসাগু করি, তখন কি হচ্ছে? 2 দিয়ে করলে 4, 6, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যোগ 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 1, 3, 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে সংখ্যাটা হবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। কয়টা হচ্ছে? কয়টা হচ্ছে আমার? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 হচ্ছে 48। এবার দেখেন সংখ্যাটা কিন্তু এই লেজ যদি না থাকতো, এই লেজ যদি না থাকতো তাহলে উত্তর হইতো 48। কিন্তু বলছে আমি 8, 12, 16 লাইনেও করতে পারবো, আবার বর্গাকারেও যেন সাজাইতে পারি। তো ভাই বর্গাকারে কাদেরকে সাজানো যায়? যে সকল সংখ্যাগুলা বর্গ সংখ্যা, যেমন 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 4 4 16, 5 5 25, 36। তার মানে যে বর্গ সংখ্যাগুলো আমার আছে, পূর্ণ বর্গ সংখ্যা যাদেরকে আমরা বলি, তারপরে 49, তারপরে 8 8 64, এইরকম সংখ্যাগুলা। এখন আমার কি 48 কি আমার বর্গ সংখ্যা? না। তাহলে আমি 48কে ডাবল করে দিব। 48কে ডাবল করে দিলে 96 হয়। 96 কি বর্গ সংখ্যা? 96 কি বর্গ সংখ্যা? না, 96 বর্গ সংখ্যা না। তাহলে 3 গুণ করে দেন। 48কে 3 দিয়ে গুণ করলে দেখেন 144। 144 হচ্ছে বর্গ সংখ্যা, 12 12 144। তাহলে আনসার হবে 144। এখন আমি কি এরকম করে দ্বিগুণ 3 গুণ এখান থেকে করতে যাব? না। আপনারা দেখেন আমার বর্গ সংখ্যা মানেই সেম জিনিসের আমার জোড়া থাকবে। তাহলে 2 গুণন 2 জোড়া আছে, 2 গুণন 2 জোড়া আছে, কিন্তু 3 এর কিন্তু কোনো জোড়া নাই। এজন্য আপনি বুঝতেই পারবেন আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 48কে দেখেন 3 দিয়ে গুণ করলে 144 হয় হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? এই হচ্ছে এখানকার দ্রুত করার ওয়ে। দুটি সংখ্যার লসাগু আর গসাগু, লসাগু গসাগু যদি 2 ও 360, একটি সংখ্যা যদি 36 হয়, অপর সংখ্যাটি কত?
আমরা জানি লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুইটির গুণফলের সমান এক্স। তাহলে এক্স মানে এটা আসলে ভাগ হবে 36 এই পাশে, ভাগ যদি করে দেন 36 10, 10 দুগুণ 20 হচ্ছে আমার আনসার ক নাম্বার। এবার দেখেন একটি পানি ভর্তি একটি বালতির ওজন হচ্ছে আমার 12 কেজি। বালতির যদি অর্ধেক পানি ভর্তি হলে, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। তার মানে ফুল যদি ভরা হয় তাহলে 12 কেজি, আর অর্ধেক ভরা থাকলে হয় 7 কেজি। কয় কেজি কমছে ভাই? 5 কেজি কমছে 12 থেকে 7 বিয়োগ দিলে। তাহলে আমি অর্ধেক পানির ভর আসলে 5 কেজি। তাহলে আরো যে বাকি অর্ধেক পানি আছে এটার ভর 5 কেজি, তাহলে 5 5 10 কেজি। তাহলে আর 2 কেজি কিসের? কারণ বালতিরও তো একটা ওয়েট আছে, বালতিরও তো আমার ভর আছে, বালতির ভর 2 কেজি। এই বালতির ভরটাই চেয়েছে। একদম ইজি প্রশ্ন। এই প্রশ্নটা দেখেন আমি সরলে কিন্তু আপনাদেরকে একদম যেন আপনারা সরলে খুবই ক্লিয়ার থাকেন, একটু জটিল থেকে জটিলতর দিকে যাচ্ছি। এই ধরনের প্রশ্ন কি বলছিলাম? উপরে দশমিক গুণবেন, একটা দুইটা তাহলে তিনটা, এখানে তিনটা, মোট উপরে দশমিক আছে উপরে 6টা, দশমিকের পরে অঙ্ক আছে 6টা, নিচে দুইটা আর দুইটা 4টা। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে আমার 2টা থাকবে। দশমিকের পরে কয় ঘর থাকবে? 2 ঘর। এবার দশমিক ছাড়া আপনি উপরে দশমিক ছাড়া হলে 1 1 3 4, নিচে 1 আর 6, 3 4 তাহলে 12 আর নিচে 6 1 6, ক্যালকুলেশন করলে হচ্ছে 2। এখন দশমিকের পরে কয় ঘর থাকবে? 2 ঘর। তাহলে একটা শূন্য দেন আর এই 2 বসা দেন, 0.02 খ নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, খ নাম্বার হচ্ছে আনসার। পেরেছেন কারা কারা একটু বলবেন? দেখেন প্রাথমিক শিক্ষক নিয়োগের এই প্রশ্নটা, যদি কাজ বা পানি অপেক্ষা 3.5 তার মানে 3.5 গুণ, 3.5 গুণ বেশি ভারী হয়, তবে 50 ঘন সেন্টিমিটার, ইংরেজিতে যেটাকে বলে কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, কিউবের সি আর এখানকার সি এটা হচ্ছে সিসি। এবার যারা জানেন না তারা একটু জেনে নেন, 1 সিসি কিউবিক সেন্টিমিটারই হচ্ছে 1 মিলিলিটার, 1 ml। আমরা 1 ml এর পরিমাণ কতটুকু জানি, কারণ ওই যে আমরা বিভিন্ন সিরাপ খাই, মেডিসিন, তখন দেখি 100 ml মানে এতটুকু হচ্ছে একটা বোতল হয়। তার মানে ওইটাই কিন্তু 1 সিসি, 1 সিসি মানে 1 ml। তার মানে 100 ml মানে কত হবে? 100 সিসি। আর 1 লিটার মানে কত? যাদের এখন জানা নাই এগুলো একটু লিখে নেন। 1 লিটার মানে হচ্ছে 1000 ml, আর 1000 ml মানে 1000 সিসি। এখন পানির 1 লিটার পানির ভর কত জানেন? 1 লিটার পানির ভর মানে হচ্ছে 1 কেজি। তার মানে 1 লিটার মানে 1000 সিসি মানে হচ্ছে 1 কেজি মানে 1000 গ্রাম। তার মানে 1 সিসি মানে কত? 1 সিসি মানে 1 গ্রাম, 1 ml মানেও 1 গ্রাম। ঠিক আছে, এখন পানিতে পানির হচ্ছে 1 সিসি মানে 1 গ্রাম, কিন্তু এটা পানি না, এটা হচ্ছে কাঁচ। কাঁচ হচ্ছে তাহলে কত হবে? 3.5 গ্রাম 1 সিসি মানে। তাহলে এখন আমার কি 50 সিসি, 50 ঘন সেন্টিমিটার, তার মানে 50 সিসি এর ভর হবে 50 গুণন 3.5। তাহলে ক্যালকুলেশন করলে 3 50-এ কত হয়? 150, 150 আর 0.5 আর 50 করলে 25 যোগ, তার মানে 175 হচ্ছে আনসার। ক্যালকুলেশনগুলো একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন ক্যালকুলেশনগুলো। 175 আনসার। ওকে, এই জিনিসগুলো যারা জানেন না এই তথ্যগুলো একটু নিয়ে নেবেন। এই যে পানির যে 1 কেজির 1 লিটারের হচ্ছে আমার কি ভর হচ্ছে 1 কেজি, বা 1 ml এর ভর হচ্ছে 1 আমার হচ্ছে গ্রাম। এই পানিকে কিন্তু স্ট্যান্ডার্ড ধরা হয়, এটাকে আপেক্ষিক গুরুত্ব, এই হচ্ছে আমার কি অনুপাত, এই এককটাকে মানে তুলনা করার। এজন্য কোনো কিছুর এই যে কাঁচ হচ্ছে পানি অপেক্ষা 3.5 গুণ বেশি ভারী, মানে কাঁচের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 3.5। দেখেন একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে পায়, প্রতি ঘন্টায় 10 টাকা করে পায়, তাহলে 8 ঘন্টাতে তার বিল হবে 8 গুণন 10, 80 টাকা। পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা পায়, মানে ওভার টাইম যদি ডিউটি করে। দৈনিক 10 ঘন্টা করে
কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত। তাহলে 10 ঘন্টা মানে কি 2 ঘন্টা সে ওভার টাইম করেছে, 2 ঘন্টা ওভার টাইমের জন্য সে পাবে হচ্ছে 2 গুণন 15 30 টাকা। তাহলে তার মোট কয় টাকা হবে 80 যোগ 30 110 টাকা। কয় ঘন্টায় করেছে 10 ঘন্টায়, তাহলে 110কে 10 দিয়ে ভাগ করলে আমার গড় পাবো, তার মানে 11 টাকা করে আমার গড়ে হচ্ছে। প্রশ্নগুলো সহজ কিন্তু আপনাকে এগুলা বেসিক স্ট্রং করবে, এই প্রশ্নগুলো আপনাকে বেসিক হচ্ছে স্ট্রং করবে। দুইটি রাশির অনুপাত 6 আর হচ্ছে 13, উত্তর রাশি আমরা কি বলেছিলাম বলেন তো, পূর্ব রাশি প্রথমটা আর পরেরটা হচ্ছে উত্তর রাশি। এখন 13 আছে অনুপাতে আর এখানে উত্তর রাশি 91, 13কে 91 বানাইতে কি করতে হয় 7 দিয়ে গুণ করতে হয়, 7 × 91। তাহলে প্রথম রাশিকেও আমার 7 দিয়েই গুণ করতে হবে, 6 7 হচ্ছে 42 হচ্ছে আমার, তাহলে পূর্ব রাশি হবে, ক নাম্বার হচ্ছে আনসার। এবার দেখেন 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করা হয়েছে। তার মানে একটা 3 ভাগ, একটা 7 ভাগ আর একটা 10 ভাগ। তাহলে মোট কয় ভাগ হইলো ভাই 3 আর 7 10 আর 10 20 ভাগ হইছে মোট। কাকে 20 ভাগ করা হয়েছে 40কে। তাহলে 1 ভাগ ইকুয়াল কত হবে 1 ভাগ ইকুয়াল 20 দিয়ে ভাগ করলে 2, 1 ভাগ ইকুয়াল আমার 2 মিটার। এখন বলতেছে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত, দীর্ঘতম হচ্ছে 10, তাহলে প্রতি ভাগ যদি 2 করে হয় তাহলে বড় হচ্ছে 10 দুগুণে 20। খুবই সিম্পল হিসাব, খুবই সিম্পল কিন্তু হিসাব। ইয়েস সাব্বির ভাই এটা পেরেছে সবার পূর্বে। এটা দেখেন একটি পিপা, পিপা মানে ওই যে সিলিন্ডার আকৃতির যে হচ্ছে আপনার ইয়েগুলা থাকে, ধরেন পিপা দুইটি নল সংযুক্ত আছে, মানে হচ্ছে আমাদের যে পানির ট্যাঙ্কগুলা, প্রথম নলটি খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে 30 মিনিটে পিপাটি খালি হয়ে যায়, 30 মিনিটে পিপা খালি হয়ে যায়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময় পূর্ণ হবে। এর আগে কিন্তু আমরা করেছি, বলছিলাম না দুইটা নল দিয়েই পূর্ণ করা হয়, দুইটা নল দিয়েই পূর্ণ করা হলে একত্রে সময় কি লাগে, একত্রে সময় দুইটা নলই যদি পূর্ণ করা হইতো তাহলে হচ্ছে আমার এ গুণন বি, এ যোগ বি। আর এখানে একটা দিয়ে পূরণ করা হয়েছে, ধরেন প্রথম যেটা দেওয়া হয়েছে এটা দিয়ে পূরণ করা হয়, আর এইটা হচ্ছে আমার খালি করে বি দিয়ে খালি করা হয়। তাহলে এইরকম একটা দিয়ে পূর্ণ আর একটা দিয়ে খালি করা হলে একত্রে চালু করলে, এই কেজের ক্ষেত্রে একত্রে চালু করলে নোট করে নেবেন কিন্তু এইভাবে, একত্রে চালু করলে পূরণ হতে সম্পূর্ণ ভরতে, ঠিক আছে, পূরণ হতে সময় লাগবে কত এ গুণন বি, আর এই যে বি থেকে যেটা দিলে খালি হয় ওইটা থেকে পূর্ণ হওয়ারটা বিয়োগ করে দিবেন, ঠিক আছে, যেটা দিয়ে খালি হয় সেটা থেকে আমার কি করবেন বিয়োগ করে দিবেন হচ্ছে যেটা দিয়ে পূর্ণ হয়, এ বিয়োগ করে দিবেন। তাহলে ক্যালকুলেশন যদি আপনি করেন তাহলে 20 গুণন হচ্ছে আমার 30, 30 মাইনাস 20, তার মানে 30 মাইনাস 20 মানে 10, 10 দিয়ে এখানে কাটলে 0 0 কাটা, 3 20 হচ্ছে 60, 60 মিনিট লাগবে, ঠিক আছে, 60 মিনিট হচ্ছে আপনার এখানে লাগবে। ওকে, অনেকেই দ্রুত বের করে ফেলছেন। 12 বছর আগে শুভ ও পিয়াসের বয়সের অনুপাত ছিল 4:5। এই প্রশ্নটি একটু ভালো করে বুঝবেন। 12 বছর আগের অনুপাত দেওয়া আছে, আবার 12 বছর পরের অনুপাত দেওয়া আছে। তাহলে বর্তমান থেকে, এইটা মনে করেন বর্তমান, এর থেকে 12 বছর পূর্বে, আবার 12 বছর পরে, হ্যাঁ 12 বছর পূর্বে এর অনুপাত দেওয়া আছে 4:5, আবার 12 বছর পর এটার অনুপাত দেওয়া আছে হচ্ছে আমার 8:9। এবার একটু খেয়াল করেন, এই যে 12 আর 12 বছর পূর্বের হিসাব দেওয়া ছিল, আবার 12 বছর পরে, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কয় বছর, 12 আর 12 যোগ করলে 24 বছরের ডিফারেন্স। 24 বছরে প্রথম অনুপাতে প্রথমটা বেড়ে গেছে হচ্ছে 4 থেকে 4 8 হয়ে গেছে, তার মানে বাড়ছে 4 বাড়ছে। আবার দ্বিতীয়টাও দেখেন 5 থেকে 9 হয়ে গেছে, কত বাড়ছে 4 বাড়ছে। খেয়াল করেন ব্যাপারটা,
12 বছর পূর্বে যে অনুপাত ছিল 12 বছর পর, তার মানে 24 বছরের ডিফারেন্সে অনুপাত প্রথমটাতেও 4 যোগ হয়েছে, দ্বিতীয়টাকেও কত 4 যোগ হয়েছে। তাহলে 24 বছরে যদি 4 বাড়ে, 12 বছরে অ্যাকচুয়ালি কত বাড়ছে? প্রথমটারও 2 বাড়ছে, 4কে 2 দিয়ে ভাগ করলে দ্বিতীয়টারও কত বাড়বে? 4কে 2 দিয়ে ভাগ করলে 2 করে করে বাড়বে। তাহলে এই 4-এর সাথে যদি আপনি 2 যোগ করেন তাহলে হচ্ছে 6, এই 5-এর সাথে 2 যোগ করলে হয় 7। খুবই সহজ হিসাব হচ্ছে এইটা, আপনি এইভাবে করতে পারেন, খুব সহজে এইভাবে করতে পারেন। বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে একটু জানান, যে এটা বুঝতে পারলেন কিনা। হ্যাঁ 2, না না ভুল করতেছেন, ঠিক আছে। যারা আনসার করেছেন 2:3, যারা আনসার করেছেন 2:3, আপনারা কিন্তু ভালো ধরনের ভুল করতেছেন, বড় ধরনের ভুল করতেছেন। বর্তমানের অনুপাত চেয়েছে, তাদের বর্তমানের অনুপাত চেয়েছে। আচ্ছা আবার বুঝতে পারে না, আমি একটু আবার দেখাচ্ছি, দেখেন একটু আবার দেখাচ্ছি। 12 বছর পূর্বে তাদের অনুপাত ছিল, 12 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 4:5। এই যে এখানে দেখেন 4:5, বর্তমানের চাইতে 12 বছর পূর্বে। আবার বর্তমানের চাইতে 12 বছর পরে অনুপাত হয়েছে 8:9। তার মানে এই যে 12 বছর পূর্বে, ধরেন এখন হচ্ছে যে সালের থেকে 12 বছর পূর্বে আবার 12 বছর পরে, তাহলে এই 12 বছর পূর্বে আর 12 বছর পরের আমার ডিফারেন্স কয় বছর? 24 বছর না? 12 যোগ 12, এটা তো বুঝতেছেন। তাহলে এই 24 বছরে অনুপাতে প্রথম রাশিটা বৃদ্ধি পাইছে কত পরিমাণ? 4 বেড়ে গেছে। দেখেন তো 4 ছিল 12 বছর পূর্বে 4, আর এখানে হয়েছে 9, 8, কত বাড়ছে? 4 বাড়ছে। আবার পরের উত্তর রাশিটা 5 থেকে হয়ে গেছে 9, কত বাড়ছে? এটাও 4 বাড়ছে। কয় বছরে বাড়ছে? তাহলে 12 বছর, 24 বছরে বাড়ছে 4। তাহলে 24 বছরে যদি বৃদ্ধি পায় অনুপাত হচ্ছে 4, তাহলে 1 বছরে কত? 4 হচ্ছে আমার 24। সুতরাং 12 বছরে কত? 4/24 আর উপরে 12, কাটাকাটি যদি করেন তাহলে 12 দিয়ে 24 কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে আমার কত? 2। তাহলে অনুপাত বাড়বে কত করে? 12 বছরের জন্য অনুপাত বাড়ে 2 করে করে। তাহলে 12 বছর পূর্বে ছিল 4/5, এর চাইতে 12 বছর পরে এইটাতে আমার 4-এর সাথে 2 যোগ হয়ে হবে হচ্ছে আমার 6, আর 5-এর সাথে 2 যোগ হয়ে হবে হচ্ছে আমার 7। এই হচ্ছে আপনার আনসার। এটা হচ্ছে শর্টকাট, দেখে আপনি বুঝতে পারবেন। রিটার্ন করে দিবেন প্লিজ, শর্ট না করে। হ্যাঁ রিটার্নের ইয়েতে হবে, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? রিটার্ন হবে, কোনো সমস্যা নাই। রিটার্নের যেহেতু এখন প্রিলিমিনারির জন্য প্রস্তুত নিজেকে করেন। ওকে, রাজশাহী থেকে খুলনা এর দূরত্ব 282 কিলোমিটার। রাজশাহী থেকে খুলনা এর দূরত্ব 282 কিলোমিটার। রাজশাহী থেকে একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহীতে আসলো, তার মানে 282 কিলোমিটার সে আসলে অতিক্রম করেছে। পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি নেয়। 1 ঘন্টা সে স্থির ছিল, 1 ঘন্টা বসেছিল। এখন বলতেছে বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। অ্যাকচুয়ালি গড় মানে হচ্ছে আমার মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তো সেই হিসেবে আপনার এখানের জন্য গড় কিন্তু 282 ডিভাইডেড 7। ও যে ভিতরে কি করছে না করছে থেমেছিল, এটা আসলে ক্যালকুলেট হবে না, মানে এটা দিয়েই হচ্ছে আপনার কি হবে? আনসার হবে। তার মানে দেখবেন 40 দশমিক সামথিং হবে, এটা হচ্ছে আপনার আনসার। 4 7 28 যেহেতু 280। কিন্তু আপনার যেহেতু প্রশ্নকর্তারা বাংলাদেশের, এরা অনেকটাই ক্লিয়ার না। ধরেন আপনার ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশ্ন করছে, তো সেখানে ওরা আসলে যেটা চাচ্ছে, এখানে অনেক সময় দেখবেন এরকম এই অপশনটা যদি না থাকে তখন ওইটা বাদ দিবেন। মানে চলন্ত অবস্থায় গড় গতিবেগ কত ছিল, চলন্ত অবস্থায় গড় গতিবেগ, যদিও প্রশ্নে কিন্তু এটা ক্লিয়ার করে নাই। তখন আপনি কি করবেন? 1 ঘন্টা আসলে মাইনাস করে দিবেন, তাহলে মোট 200, একে 6 দিয়ে ভাগ করবেন, দিয়ে 6 দিয়ে করলে 4 ছক 24, 4 ছক 24, তাহলে
28 থেকে 24 বিয়োগ করলে থাকে 4 আর 2, এবার 6 দিয়ে করলে 6 7 42, তাহলে 47 হচ্ছে আপনার আনসার। এখন দেখেন অপশনে 47 কিন্তু দিয়ে রাখছে। এই জন্য প্রথমে যেটা করবেন অবশ্যই এইটা করবেন, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। যে যদি দেখেন অপশনে নাই, তখন এইটা আসলে সে প্রশ্নে উল্লেখ করে নাই, কিন্তু প্রশ্নকর্তা চাচ্ছে হচ্ছে চলন্ত অবস্থায় গড় গতিবেগ কত। চলন্ত অবস্থায় গড় গতিবেগটা আসলে চাচ্ছে, প্রশ্নকর্তা কি চাচ্ছে সেই অনুযায়ী আসলে আনসার আমাদের এই চাকরি পরীক্ষায় করতে হয়। এবার দেখেন a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, প্লাস মাইনাসের ভ্যালু এ বি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু বারবার বলেছি দিয়ে এইটাই দেখেন প্রশ্ন আবার করে ফেলতেছে। তো a প্লাস বি আর a মাইনাস বি থাকলে দুইটার মান কি করে বের করব? যোগ করে 2 দিয়ে ভাগ করলে প্রথমটা পাবো। তাহলে যোগ করলে হচ্ছে আমার 11 আর সাথে হচ্ছে 18, তার মানে a হচ্ছে আমার 9, আর বিয়োগ করলে 2b ইকুয়াল হচ্ছে 11 থেকে 7 বিয়োগ করলে 4, তার মানে b ইকুয়াল 2। এবার a b মানে এই দুইটা গুণ করে দিব, 9 দুগুণে 18 হচ্ছে আপনার আনসার। ঠিক আছে, তার মানে প্লাস আর মাইনাসের ভ্যালু যদি দেওয়া থাকে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টার মান, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটার মান, দিয়ে আমার যেটা চাচ্ছে সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। এবার দেখেন 376 নাম্বার প্রশ্নটা এরকম দিয়ে বলছে a কিউব মাইনাস বি কিউবের ভ্যালু কত। a কিউব মাইনাস বি কিউবের ভ্যালু কত এইটা চাচ্ছে। টুইস্ট মার্কা ম্যাথ, হ্যাঁ অবশ্যই ম্যাথ তো এগুলাই আপনার টুইস্ট মার্কাই আসবে, তাই না? সব রকমের মিক্স থাকবে, সব রকমের মিক্স থাকবে। তো কি বলতেছে দেখেন, এইরকম একটা ভ্যালু দিছে, তার মানে এইরকম ম্যাথ থাকা মানে আপনি বুঝতে হবে এখান থেকে একটা ভ্যালু নিয়ে আমরা আমার এই অংশেতে কাজে লাগাবো। তো এ কিউব আর বি কিউবের আমরা কিন্তু কয়েকটা সূত্র জানি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র একটা হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস 3ab এ প্লাস বি, এটা একটা সূত্র। আর একটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু আছে কি এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের এখানে কিন্তু যদি প্রশ্নে ভ্যালু দেওয়া থাকতো এ বি এর ভ্যালু দেওয়া আছে অথবা এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, তখন আমরা এইটা নিব। এখন প্রশ্নে কি ভ্যালু দেওয়া আছে এটা আমরা দেখি। এই ভ্যালুটা দেওয়া আছে, দেখেন এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল 1। আমরা একটু লসাগু করে ফেলি। এটা হচ্ছে এ বি হবে লসাগু, এ বি হচ্ছে আমার কি লসাগু। তাহলে বি এ আর এ স্কোয়ার প্লাস এখানে এ দিয়ে ভাগ করলে বি থাকতেছে, বি এর সাথে গুণ হয়ে বি 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 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমার এ বি। দেখেন এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে। এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু যখন দেওয়া আছে তখন আমরা এই সূত্রটা তো ইউজ করতে পারতেছি না, সো আমরা দ্বিতীয় অংশটা নিই। তাহলে এ প্লাস বি, এ স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু এখানে আছে, এ স্কোয়ার এই বি স্কোয়ারকে সামনে নিয়ে আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু এ বিটা বসায় দেন, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু এ বি পেয়েছেন। তাহলে এ বি এ বি থেকে এ বি বিয়োগ করলে শূন্য, শূন্য কোনো কিছুর সাথে গুণ থাকা মানে কি ভ্যালু কিন্তু আপনার শূন্য। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যাপার। তো আমি কিন্তু আপনাকে কিন্তু বলে দিতে পারতাম এরকম করে করেন, কিন্তু আমি কিন্তু আপনাকে সিদ্ধান্ত নেওয়াও কিন্তু শেখাচ্ছি যে আপনার কাছে এ কিউব প্লাস বি কিউব যখন আছে তখন আপনার কিন্তু দুইটা সূত্রই, কিন্তু আপনি কমপ্লেক্সিটির মধ্যে পড়ে যাবেন যে কোনটা অ্যাপ্লাই করবেন। তো কোনটা অ্যাপ্লাই করবেন, এই যে এইখানে কি জাতীয় কোনটার ভ্যালু দেওয়া আছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, ওকে। এবার দেখেন উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এই যে সূত্র আমরা দেখলাম এই রকম টাইপেরই সূত্র, ম্যাথগুলো আমাদের সাজানোটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, মিক্স করা থাকে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাকে একটা টপিকের থেকে ওই টপিকের সামগ্রিক ধারণা কিন্তু নিতে সহায়তাও করবে। এক্স কিউব মাইনাস 8কে আমরা 2 কিউব আকারে লিখতে পারি। তাহলে সূত্র কি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর যদি আপনার মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি, এই যে এখানে মাইনাস আছে এইটা প্লাস হয়ে যায়। যাদের সূত্র মুখস্থ নাই ওরা একটু এই সূত্রগুলো মুখস্থ করবেন। এখন আপনাকে তাহলে এখানে মাইনাস আছে, তার মানে এক্স প্লাস 2 আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 এর উপর স্কোয়ার, এই 2 এর উপর স্কোয়ার, এই যে বি স্কোয়ার 2 এর উপর স্কোয়ার করলে 4। এটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। এখন বলতেছে এর উৎপাদক কোনটি, উৎপাদক কয়টা ভাই? উৎপাদক এখানে একটা
আর এখান থেকে আমি আরো দুইটা পাবো, এখান থেকে কি পাবো, আরো দুইটা উৎপাদক পাবো, যেহেতু স্কোয়ার আছে। এখন ওইটাকে ভাঙার প্রয়োজন নেই, আমি দেখবো যে অপশনে আমার এইটার মধ্যে থেকে পেয়ে যাচ্ছে কিনা, এর মধ্যে থেকে আমরা পেয়ে যাচ্ছি কিনা। তো এই প্রশ্ন, এইটার জন্য আমরা যদি এখানে তাকাই, দেখেন a মাইনাস বি, এটাতে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে, এক্স মাইনাস 2 আছে। এই যে আমরা দেখেন কি ভুলটা করছি, এখানে মাইনাস না, দেখছেন, এক্স মাইনাস 2, এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মানে এখানে মাইনাস, তাহলে এখানে এক্স কিউব মাইনাস 2 কিউব মানে মাইনাস, তাহলে ক নাম্বার হচ্ছে আপনার আনসার। এই হচ্ছে ব্যাপার, ক নাম্বার হচ্ছে আনসার। ইয়েস, ক নাম্বার হচ্ছে আনসার। গসাগু বের করতে বলতেছে, আমরা কিন্তু প্রতিদিন এই লসাগু আর গসাগু কিন্তু শিখতেছি। এই টপিকে কিন্তু শিক্ষক নিবন্ধনের জন্য কলেজ পর্যায়ে বলেন, স্কুল পর্যায়ে বলেন, আর প্রাইমারি শিক্ষক বলেন, সহকারী শিক্ষক বলেন, আর প্রধান শিক্ষক বলেন, লসাগু গসাগু খুবই ইম্পর্টেন্ট। রাশি থেকে এ প্লাস বি, এটাকে তো আর ভাঙতে পারবেন না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙবেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর মাত্র শিখে আসলেন এ কিউব মাইনাস বি কিউবকে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। গসাগু মানেই কমন, সবচেয়ে বড় কমন। এবার দেখেন তো, এ প্লাস বি এখানে আছে, প্রথমটাতে আছে, কিন্তু তৃতীয়টাতে এ প্লাস বি নাই। এ মাইনাস বি এটাও আছে, এটাও আছে, কিন্তু প্রথমটাতে এ মাইনাস বি নাই। তাহলে কোনো কমন নাই। যখন কোনো কমন না থাকে তখন কমন কি আছে, 1 সবার মধ্যে থেকে কমন নেওয়া যায়। তাহলে গসাগু হচ্ছে 1, গসাগু হচ্ছে কি 1 হচ্ছে আমার গসাগু। এ প্লাস বিও না, এ মাইনাস বিও না, এ প্লাস বি কি প্রত্যেকটাতে আছে বলেন তো? এ প্লাস বি প্রথমটাই আছে, দ্বিতীয়টাতে আছে, এখানে তো এ প্লাস বি নাই, সো এ প্লাস বি হবে না। এ মাইনাস বি তৃতীয়টায় আছে, দ্বিতীয়টায় আছে, কিন্তু প্রথমটায় নাই, সো ওইটাও হবে না। সো 1 হচ্ছে আমার গসাগু। এবার দেখেন, এটা হলো এক্স স্কোয়ারের মান বের করতে বলছে। তো কি এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 0.001 ইকুয়াল 0। প্রথমে আমরা এই পাশে মাইনাস আছে, সমানের ওই পাশে নিয়ে গেলে এটাকে কি করতে পারি, 0.001 প্লাস হয়ে গেল। এবার দেখেন, আপনাদেরকে আমরা এটা এই ক্লাসেই শিখিয়েছি, এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে 1 বাই এক্স টু দি পাওয়ার প্লাস এন। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার প্লাস 3। আর এই যে 0.001 মানে একের ডানে কয়টা শূন্য থাকবে, 3টা শূন্য থাকবে, তার মানে 1000। এটাও একের নিচে আছে, এটাও একের নিচে আছে, তার মানে আলটিমেটলি এইটার এটা সমান। তাহলে এক্স টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 1000। 1000কে আবার আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3, 10-এর উপর কিউব, কারণ 3টা শূন্য আছে। সো এইটাও কিউব, এইটাও কিউব, তার মানে এক্স এর ভ্যালু আসলে কত, এক্স এর ভ্যালু ইকুয়াল 10। ঠিক আছে, আমাদের যদি এরকম হয় এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন, দুইটাই সমান, অবশ্যই এক্স আর ওয়াই সমান হইতেই হবে, না হলে আর কোনো অপশন নাই গণিতে, আর কোনো অপশন নাই। তার মানে এক্স ইকুয়াল 10, এক্স ইকুয়াল 10 হলে এক্স স্কোয়ার হবে 10 গুণন 10, তার মানে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে হচ্ছে 100। প্রথমটা দেখে আচ্ছা, ধরা এখন যদি খেয়ে থাকেন তাহলে এই ধরা যেন আর না খান, ঠিক আছে, এটাই যেন শেষ ধরা হয় আপনার। লগের একটা প্রশ্ন দেওয়া আছে, লগে কি বলছিলাম বলেন তো, এই নিচে যেটা আছে এই সবসময় বেজি থাকে, আর এই দুইটা সোয়াপ হয়, তার মানে 2 সামনে চলে আসবে, 2 এই পাশে চলে আসবে, এক্স টু দি পাওয়ার 2 ইকুয়াল 324। তাহলে এক্স ইকুয়াল কত হবে, এই পাশে রুট করলে রুট 324 মানে 18 325। অন্তত 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ারগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। 10 পর্যন্ত সবাই পারেন, 11-র পর থেকে 11 11 121, 12 12 আমার 144, 13 13 169, 14 14 196, 15 15 225, 16 16 কিন্তু 256। ঠিক আছে, এই 16 16 অনেকে পারেন, এরপরে কিন্তু পারেন না। আর 17 18 19টা একটু কষ্ট করে মুখস্থ রাখবেন, আবার 20টা তো সহজেই পারেন, 20 20 হচ্ছে আমার 400। দেখেন, এই যে 12 ও 96 এর মধ্যে আমি কিন্তু দুইটা প্রশ্ন রেখেছি। দেখেন, দুইটা প্রশ্ন রেখেছি ওই জিনিসটা বোঝানোর জন্য। আপনাকে বলছিলাম প্রশ্নকর্তা কোনটা চাচ্ছে। আগেরটা মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু বলেছি, মধ্যে মানে ভিতরের গুলা, ওরা ইনক্লুডেড না,
কিন্তু এই 12 আর 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে ভাগ করা যাবে? এখন কিন্তু আপনাকে তাহলে 12-র মধ্যে যেহেতু বলছে, 12-র পরে 16, তারপরে 20, 24, তার মানে 4 করে করে বাড়বে। এটা কিন্তু সমান্তর ধারা আকারে আপনি করতে পারেন। 12-কে সাথে 4 যোগ করলে 16 হয়, সরি 16 হয়। তাহলে 12-কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 4 16। তাহলে প্রথম পদ কিন্তু 16, আর শেষ পদ কত হবে? 96 এর আগেরটা হচ্ছে আমার 92। আবার আপনারা যেটা করতে পারেন, প্রথম পদ a ইকুয়াল কত? আমার 12, শেষ পদ এটা একদম সবার শেষ নাম্বার পদ, শেষ পদ এইটা হচ্ছে আমার কত? 96। আর প্রতিবার যেহেতু 4 করে করে বাড়বে, কেন 4 করে করে বাড়বে? 4 দ্বারা বিভাজ্য মানে, যেমন আপনি যতই নামাতা পড়েন, যেমন 5-এর নামাতা পড়লে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, তার মানে 5 10 15 কত করে করে বাড়তেছে? 5 করে করে বাড়তেছে। 7-এর ঘরে নামতা মানে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28 কত কত করে বাড়তেছে? 7 14 21 28, 4 করে করে বাড়তেছে 35। এই জিনিসগুলো কিন্তু আপনারা চিন্তা করেন না, এটা হচ্ছে প্রবলেম। তো যখন 4 দ্বারা বিভাজ্য বলছে মানে 4-এর নামতা আসবে, 4 করে করে বাড়বে। তার মানে 4 করে করে বাড়া, সমান করে বাড়া মানে সমান্তর ধারা। এখন আপনার পদের সংখ্যা n ইকুয়াল শেষ মাইনাস শুরু প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর প্লাস হচ্ছে 1। আমরা কিন্তু গত দিনও এটা করেছি। তার মানে এই শেষ পদকে l দ্বারা প্রকাশ করছিলাম, শুরুটাকে a দ্বারা, অন্তর d, প্লাস হচ্ছে আমার 1। তাহলে আমার এখানে 96 মাইনাস a হচ্ছে আমার কত? 12 ডিভাইডেড বাই d কত? 4 করে করে বাড়তেছে, প্লাস হচ্ছে 1। 96 থেকে 12 বিয়োগ যদি করেন তার মানে হচ্ছে 84কে 4 দিয়ে ভাগ, প্লাস হচ্ছে 1, 4 দুগুণে 8, 4 একে 4, তার মানে 21 যোগ 1 22। এখন অপশনে 22 আছে। এখন বলতেছে দেখেন এর মধ্যে কিন্তু 12 আর 96 কিন্তু ইনক্লুড হয়ে গেল। তাহলে মধ্যে যেহেতু বলছে তার মানে 12 আর 96কে যদি বাদ দেন তাহলে কিন্তু 22 থেকে 2টা বাদ চলে যে 20টা হবে। এর মধ্যে আছে কয়টা? 20টা, কিন্তু 20 অপশনেই নাই। এই জন্যই তখন আপনাকে এটা যে দাগাবেন না, ফাঁকা রেখে আসার দরকার নাই, কারণ ওই প্রশ্নকর্তা আসলে ইনক্লুড ধরে এই মধ্যে দিয়ে করছে, চিন্তা করে নাই। বুঝতে পারতেছেন? অ্যাকচুয়াল উত্তর হইতো 20, কিন্তু প্রশ্নকর্তা আসলে কি, প্রশ্নকর্তা মধ্যে মানে এটা যদি থেকে বলতো 12 থেকে 96 তাহলে কিন্তু আর কোনো এই কনফিউশনটা আসতো না। যা হোক, এই প্রশ্নটা দেখেন 2x প্লাস ওয়াই, এগুলো কিন্তু সবাইরে পারতে হবে। 3x প্লাস ওয়াই, এখানেও একটা ওয়াই আছে, এখানেও একটা ওয়াই আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু চাচ্ছে। তাহলে বিয়োগ করে দেবেন, একটা থেকে আরেকটা বিয়োগ করে দেন। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করেন। 3x এটা থেকে যদি এটা বিয়োগ করেন, 3x থেকে 2x বিয়োগ করলে x থাকতেছে, y থেকে y বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, 10 থেকে 7 বিয়োগ করলে 3 থাকতেছে, তার মানে x এর ভ্যালু 3। x এর ভ্যালু যদি 3 হয় তাহলে 3 দুগুণে 6 প্লাস y ইকুয়াল 7, তার মানে y ইকুয়াল 1, তার মানে x 3 y 1। খ নাম্বার হচ্ছে আনসার। পরীক্ষা হলে আপনারা অপশন টেস্টও করতে পারেন যে কোনটা বসালে আমার দুইটাই ঠিক থাকতেছে, কোনটা বসালে আমার দুইটাই হচ্ছে ঠিক থাকতেছে, এইটাও করতে পারেন। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক, একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। একটু খেয়াল করেন, তাহলে ধরেন এইটাও a সমান 3টা বাহুই a, এখান থেকে আমি লম্ব টানলাম, তাহলে এই সমবাহু ত্রিভুজ নিচে ঠিক মতো লম্ব হয় না, এটাও কিন্তু সমবাহু সমান অর্ধেক ভাগ হয়ে যাবে, এটাও a/2 এটাও a/2। তাহলে এই উচ্চতাটা কত হবে? উচ্চতা হবে এই হবে অতিভুজের উপর স্কয়ার, তার মানে a এর উপর স্কয়ার মাইনাস এই ভূমির উপর স্কয়ার, তার মানে a/2 হোল স্কয়ার। তাহলে রুট ওভার a স্কয়ার ডিভাইডেড বাই 2 দুগুণে 4, আপনি যদি লসাগু করেন 4 তাহলে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে রুটের নিচে 3a স্কয়ার ডিভাইডেড বাই 4। এবার রুটের বাইরে বের করলে রুট 3a স্কয়ার, রুটের বাইরে হলে a হবে, 4 কে করলে 2 হবে। এইটা কিন্তু আমার উচ্চতা, অনেক সময় প্রশ্নে উচ্চতা আসবে, তখন এইটা হবে আনসার। আর এখন ক্ষেত্রফল চেয়েছে, তাহলে হাফ গুণন ভূমি হচ্ছে আপনার a, উচ্চতা তার মানে রুট 3a ডিভাইডেড বাই 2। তাহলে 2 দুগুণে নিচে 4, উপরে রুট 3
আর এ গুণ করলে এ স্কোয়ার, এইটা হচ্ছে আপনার আনসার। তো এটা কিন্তু আমি বলে দিতে পারতাম যে মুখস্থ এটা আমাদের রাখতে হবে √3/4 এ স্কোয়ার, কিন্তু অনেক সময় আমার এটা উচ্চতা চায়, এই জন্য আমি প্রসেসটা দেখালাম যেন আপনি ভুলে গেলেও আপনি অল্প সময়ের মধ্যে যেন করে ফেলতে পারেন। নোট করে নেন নিজের খাতায়। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? দেখেন, একটা চাকা একবার ঘোরা মানে এর ক্রেন দিয়ে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে। এটা একবার ঘোরা মানে 360 ডিগ্রি অতিক্রম করা, এক পাক দিছে 360 ডিগ্রি অতিক্রম করেছে। এখন প্রতি মিনিটে 12 বার ঘোরা, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 12 বার ঘুরে, 12 বার ঘুরে 60 সেকেন্ডে, তাহলে একবার ঘুরতে কত সময় লাগে? 60কে আপনি 12 দিয়ে যদি ভাগ করেন তার মানে 5 সেকেন্ড, 5 সেকেন্ড লাগে একবার ঘুরতে। এখন প্রশ্নে ওই বলছে 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 5 সেকেন্ডে ঘুরবে এক পাক, আর এক পাক মানে 360 ডিগ্রি। দেখতে পাচ্ছেন, প্রশ্ন সহজ কিন্তু আপনাকে এই ভাষার বেড়া জালে আটকায় ফেলবে। 360 ডিগ্রি 90 ডিগ্রি দাগাইছেন কিন্তু। ও আচ্ছা, এর আগেরটা হচ্ছে এর আগেরটা, ঠিক আছে, ওকে। 360 ডিগ্রি হবে আনসার। এইটা আবার গ নাম্বার দাগাচ্ছেন, 300 না 360। লাস্ট ওয়ান, আজকের দিনে লাস্ট প্রশ্ন। ত্রিকোণমিতিতে বলছে কোন সম্পর্কটি ব্যবহার হয়? ত্রিকোণমিতিতে 3টা অভেদ, আপনারা যেটাকে সূত্র হিসেবেই বলেন, মানে সবার জন্যই অভেদ, সবগুলোর জন্যই আমার ঠিক থাকে। 3টা অভেদ আছে কয়টা? 3টা। এক নাম্বার অভেদ যেটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমার কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। 2 নাম্বার অভেদ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। 3 নাম্বার অভেদ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই 3টা অভেদ আপনারা মুখস্থ রাখবেন। অভেদের ইংরেজি হচ্ছে আইডেন্টিটি। তাহলে আমার এই অভেদগুলো বলছে কোন সম্পর্কের ব্যবহার করা যায়, আসলে এই 3টার মধ্যে থেকেই আসবে। এখন দেখেন অপশনের দিকে তাকান, এই যে সাইন স্কোয়ার থিটা, এখান থেকে এই যে প্রথম 1 নম্বর অভেদ যদি নেন, এই সাইন স্কোয়ার থিটা যদি আপনি নেন, তাহলে এই কস স্কোয়ারকে যদি ওই পাশে নিয়ে যান তাহলে 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা হবে না? দেখেন গ নাম্বারে এটা কিন্তু দেওয়া আছে, তাহলে গ নাম্বার হচ্ছে আনসার। তো অন্তত এই 3টা অভেদ যেন আপনাদের ঠিক থাকে। অভেদ কাকে বলে? যে যার জন্য ইনপুটের জন্য, সকল ইনপুটের জন্য আউটপুট আমার একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এক সময় একটা আউটপুট হবে, আরেক সময় আউটপুট হবে, এরকম হবে না। তাহলে আজকে হচ্ছে আপনার এই 35টা যে প্রশ্ন, এই 35টা প্রশ্নের সমাধান আমরা করলাম। এরই মাধ্যমে আমরা 1000টি প্রশ্নের মধ্যে 385টি প্রশ্ন কিন্তু সমাধান করে ফেললাম। আপনারা জানাবেন অবশ্যই নিজেদের অবস্থার কতটুকু উন্নতি হচ্ছে, কতটুকু মানে নিজে আগের চাইতে ম্যাথে একটু গোছাতে পারতেছেন, এটা একটু জানাবেন অবশ্যই। আর ক্লাস অবশ্যই নোট করে করে পড়তে হবে। ক্লাসের পিডিএফ কিছুক্ষণ সময়ের মধ্যে পেয়ে যাবেন। ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।